রিমালের তাণ্ডবের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে যাচ্ছি ঝালকাঠিতে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, আপনি তো কাঠালিয়াতে আছেন, তো সেখানে এই রিমালের তাণ্ডবের কেমন ক্ষয়ক্ষতি দেখতে পেয়েছেন? আমি এক ধরনের বলা যায় যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, তাতেই আপনি বুঝতে পারবেন এখানে কি তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল, যার কেন্দ্রে গতিবেগ ছিল 90 থেকে 120 কিলোমিটার। সেই রেমাল এখানে যখন হানা দেয় তখন প্রথমত যেটা বলি যে পানির তোড়ে ভেসে গেছে এই অঞ্চলের মানুষের যে ঘর বাড়ি বসতভিটা। এবং এইখানেও আমি দেখেছি যে এখানে যে নদী তীরবর্তী অঞ্চলের সেই জায়গাটিতে কিন্তু অনেক বাঁধ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই জায়গাটিতে দেখুন যে এটি একটি বাড়ি, এ বাড়ির চারপাশে যে গাছগাছালি তা সেই তাণ্ডবের তীব্রতায় রীতিমতো ভেঙে পড়েছে, ঘর ভেঙে পড়েছে এবং ঘরে কিন্তু মানুষ ছিল, তাদের অনেকে আহত হয়েছে। আমি হয়তো ক্যামেরার লেন্সে পুরোটা দেখাতে না পারলেও কিছুটা হয়তো আপনি এখান থেকে দেখতে পাবেন। আমি এখানকার এলাকাবাসী যেটা বলছে যে এই শুধু তাদের এই গ্রাম বা এই বাড়ি নয়, এইখানে চারপাশে যে বাড়িগুলো রয়েছে প্রত্যেকটি বাড়িতেই এই পরিস্থিতি, অর্থাৎ কারো না কারো কিছু না কিছু ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছেই। এবং বিশেষ করে এই জায়গাটিতে এখন যেটি দেখছেন এটি কিন্তু প্রায় কোমর পর্যন্ত পানি ছিল, যেহেতু রিমালের সময় হয়ে গেছে, অর্থাৎ 3 দিন গত হয়েছে, সে কারণে পানিটি কিন্তু নেমে গেছে, কিন্তু ক্ষয়ক্ষতিগুলো আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। তো শুধু ঝালকাঠি নয়, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী এই অঞ্চলটিতে কিন্তু মোটামুটি এই রকমই ছিল এই রিমালের ক্ষয়ক্ষতি। তো সেই রিমালের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে মানুষ এবং তারা আবার বেঁচে থাকার জন্য নিরন্তর সংগ্রাম এবং চেষ্টা অব্যাহত রয়েছে। সাগর। আজ ঘূর্ণিঝড় রিমালের ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি মজহার বিশ্বাস কলেজ মাঠে জনসভায় ভাষণ দিবেন তিনি। ঘটনাস্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল হাসান। যাচ্ছি তার কাছে। মুকসিমুল, প্রধানমন্ত্রী কখন সেখানে পৌঁছাবেন আর প্রস্তুতির কেমন অবস্থা দেখছেন? সাগর, প্রধানমন্ত্রী আজ বেলা 12টা 20 মিনিটে এই পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার খেপুপাড়া, যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটির নাম খেপুপাড়া, এবং খেপুপাড়ায় একটি অস্থায়ীভাবে হেলিপ্যাড করা হয়েছে। সেই হেলিপ্যাডে এসে প্রধানমন্ত্রী অবতরণ করবেন এবং এখান থেকে তিনি যে ক্ষতিগ্রস্ত বন্যায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। প্রথমে মঠবাড়িয়ায় তিনি পরিদর্শন করবেন, তারপরে বরগুনায় পরিদর্শন করবেন, তারপরে এখানে খেপুপাড়ায় তিনি হেলিপ্যাডে এসে নামবেন এবং নেমে এখানে ঠিক এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, মজহারউদ্দিন বিশ্বাস কলেজ, এই কলেজ মাঠে প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন এবং এখানে তিনি ত্রাণ বিতরণ করবেন। এরপরেই ঠিক পাশেই শেখ কামাল সেতু রয়েছে, সেই সেতুটি তিনি পরিদর্শন করবেন এবং সবশেষে তিনি ঢাকায় চলে যাবেন। মাঝে তিনি এখানকার যে স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে এবং স্থানীয় যে সরকারি কর্মকর্তারা রয়েছে তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। এবং ইতোমধ্যেই আমরা দেখেছি যে এই প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে যে ক্ষতিগ্রস্ত এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অনেকেই এই সমাবেশে বা ত্রাণ বিতরণ যে কার্যক্রম সেখানে আসতে শুরু করেছে এবং সব মিলে 3টা-4টার ভেতরে প্রধানমন্ত্রীর যে কর্মসূচিগুলো আসে সেগুলো শেষ হবে বলে আমরা আশা করছি। তো সাগর, এই হচ্ছে খেপুপাড়ায় প্রধানমন্ত্রীর সফরের সবশেষ খবর। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করতে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে পটুয়াখালীর পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিরোজপুরের মঠবাড়িয়া এবং বরগুনার পাথরঘাটায় ঘূর্ণিঝড়ে দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করবেন সরকার প্রধান। এরপর পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে খেপুপাড়া সরকারি মজহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন ঘূর্ণিঝড় দুর্গত এলাকার হাজারো সাধারণ মানুষ। এছাড়া খেপুপাড়ায় আন্ধার মানিক নদীর উপর নির্মিত শেখ কামাল সেতু পরিদর্শন করবেন তিনি। পরে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বিভাগীয় পর্যায়ের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। সরকারি মোজাহার বিশ্বাস কলেজ মাঠে সমাবেশস্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল হাসান। যাচ্ছি তার কাছে। মুকসিমুল, প্রধানমন্ত্রী ঠিক কখন নাগাদ সমাবেশস্থলে আসতে পারেন এবং আজকে তার যে সারাদিন আনুষ্ঠানিকতা সম্পর্কে আমাদেরকে জানাবেন।
সাগর, প্রধানমন্ত্রীর শিডিউল অনুযায়ী আজ 12টা 20 মিনিটে এখানে পৌঁছানোর কথা। সেই হিসেবে প্রায় আধা ঘন্টার মতো এখনো বাকি রয়েছেন। প্রধানমন্ত্রী মূলত হেলিকপ্টার যোগে এখানে আসবেন এবং এর আগে তিনি দুটি জেলার দুটি জায়গা, তিনি যে জায়গাগুলো তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড় রিমেলে, বিশেষ করে বরগুনার পাথরঘাটা এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা, সেটি তিনি হেলিকপ্টারে বসেই পরিদর্শন করবেন, দুর্যোগ কবলিত সেই দুটি এলাকা। এবং সেই দুটি এলাকা পরিদর্শন শেষে তিনি এখানে এই খেপুপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে তিনি এখানে সমাবেশই বলা যায়, যদিও এটি ত্রাণ কার্যক্রমে তিনি অংশ নেবেন, সেই কার্যক্রমে তিনি অংশ নেবেন এবং এখানে আসার আগে তিনি খেপুপাড়া হেলিপ্যাডে নামবেন এবং সেখান থেকে তিনি এখানে আসবেন। আর প্রধানমন্ত্রী গণভবন থেকে সকাল 11টায় তিনি এই পটুয়াখালীর উদ্দেশ্যে কিংবা বন্যা দুর্গত এলাকাদের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন এবং এর পরবর্তীতে প্রধানমন্ত্রীর আরও দুটি কর্মসূচি রয়েছে। ঠিক এই সমাবেশ স্থলের পাশেই রয়েছে আন্ধারমানিক নদী। সেই আন্ধারমানিক নদীর উপরে নির্মিত যে শেখ কামাল সেতু, সেই সেতুটি তিনি পরিদর্শন করবেন এবং তারপরে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বিভাগীয় যে সরকারি কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে তিনি প্রধানমন্ত্রী একটি সভা করবেন এবং এটি অনেকটা যে জায়গায় প্রধানমন্ত্রী সফর করেন তার বেশিরভাগ জায়গায় দেখা যায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে তিনি এরকম একটি বৈঠক করেন। সেই বৈঠকটিতে তিনি অংশ নেবেন এবং সেই বৈঠকে অংশগ্রহণ শেষে বিকেল নাগাদ তিনি হেলিকপ্টার যোগে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এবং প্রধানমন্ত্রীর এই মূল প্রোগ্রামটি বলা যায় যে কলাপাড়ার এই খেপুপাড়ার এই মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠ, মূলত এখানেই মূল কর্মসূচি, যে কারণে আমরা দেখেছি সকাল থেকেই নেতাকর্মীরা কিংবা বন্যা দুর্গত এলাকা বিভিন্ন জায়গার মানুষেরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছেন। তো সাগর, এই হচ্ছে প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচির খবর। দলমত নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় বর্তমান সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন। তার সাথে ছিলেন দলের সিনিয়র নেতা ও কর্মী সমর্থকরা। এ সময় তারা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও কারামুক্তি কামনা করে দোয়া করেন। বিএনপির অসংখ্য নেতাকর্মী এখনও কারাগারে আছেন উল্লেখ করে তাদের সুস্থতা ও মুক্তির জন্য দোয়া করা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। তরুণ মানুষ আবার বৃদ্ধ বনিতা আজকে আমাদের অধিকার রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে সে আন্দোলনকে আরো বেগবান করব এবং আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ যে দানবীয় সরকার তাদেরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব, এই হচ্ছে আমাদের আজকের দিনের শপথ। দিনাজপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতরাত 2টায় আধা ঘন্টা স্থায়ী এই কালবৈশাখী ঝড়ে দিনাজপুর 10 মাইল ও দিনাজপুর ফুলবাড়ি সড়কের দুই পাশের অসংখ্য গাছ ভেঙে রাস্তার উপর পড়েছে। এতে যান চলাচল সাময়িক ব্যাহত হয়। ঝড়ে উড়ে গেছে বাড়ির টিন, ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। এরপর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ক্ষতি হয়েছে আম এবং লিচু গাছেরও, তবে কোনো হতাহত হয়নি। সীমান্তের ওপারে অতিবৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে সিলেটের সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে খবর জানতে এখন যাচ্ছি জৈন্তাপুরে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, নদ নদীতে পানি বৃদ্ধির খবর সম্পর্কে আমার জানাবেন, বিশেষ করে সেখানে কি বন্যা হওয়ার কোনো আশঙ্কা আছে? পানি উন্নয়ন বোর্ড বা কি বলছে? সাগর, আসলে পাহাড়ি ঢলের কারণে বন্যা হওয়া সিলেটে একদমই স্বাভাবিক ঘটনা, আকস্মিক ঘটনা। কিন্তু 2022 সাল থেকে আমরা যেটা দেখছি যে খুব দ্রুতই পানি বৃদ্ধি পায়, যার কারণে নিম্নাঞ্চলের মানুষ কিন্তু বেশ ভোগান্তিতে পড়ে এবং এটিও তৈরি হয়েছে গতকাল রাত থেকে। আসলে দুপুর থেকেই পানি বাড়ছিল, নদ নদীর পানি। এখন সবগুলো নদ নদীর পানি কিন্তু সিলেটের বিপদসীমার উপরে এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ইতিমধ্যে 4 উপজেলার প্রায় 19 ইউনিয়নের মানুষ কিছুটা পানিবন্দী আছে। যদিও আবহাওয়া অফিস বলছে যে যেহেতু সিলেট অঞ্চলে
বৃষ্টিপাত এখন বন্ধ আছে, যে পানি নেমে যেতে পারে, কিন্তু উজানের ডোল যদি বন্ধ না হয়, কারণ ভারতের আসাম এবং মেঘালয় পাহাড়ের থেকে নেমে আসা পানির জন্য আসলে ফ্লাশ ফ্লাডের যে আক্রান্ত হয় সিলেট অঞ্চল, সেটি আক্রান্ত হচ্ছে। এবং তারা বলছেন যে চেরাপুঞ্জি এলাকায় এখনো, যদি এটা আনঅফিসিয়ালি জানাচ্ছেন, যে এখনো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং আকাশ মেঘলা রয়েছে, সেখানে বৃষ্টিপাত না কমলে কিন্তু বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এর মধ্যে জেলা প্রশাসন কিন্তু আশ্রয়কেন্দ্র খোলা শুরু করেছে। জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জে কিন্তু এরই মধ্যে প্রায় শতাধিক আশ্রয়কেন্দ্র খুলে ফেলা হয়েছে এবং সেনাবাহিনীর সাথেও কিন্তু কথা বলে রেখেছে জেলা প্রশাসন। যদি বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়, সেক্ষেত্রে কিন্তু সেনাবাহিনীও মাঠে নামবে। তবে সিলেট অঞ্চলে বৃষ্টিপাত এখন বন্ধ আছে আপাতত, কিন্তু উজানের ঢলের জন্য নদীতে পানি বৃদ্ধি অব্যাহত আছে এখনো। সাগর, রিমালের তাণ্ডবের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে যাচ্ছি বরগুনায়। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, আপনি তো বরগুনার বামনা এলাকায় আছেন, তো সেখানকার ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। আসলে আমি বরগুনা এলাকার বামনা উপজেলার একটি গ্রামের কৃষি জমিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আসলে দেখানোর জন্য যে এখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা কি। আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে এখন যে পরিমাণ পানিটা ছিল, আসলে এই কোমর পর্যন্ত পানি ছিল এবং এখানকার যে সড়ক সেটি কিন্তু উপচে পড়েছিল পানি। তার মানে হচ্ছে এই যে ধান ক্ষেত, এইটা কিন্তু তলিয়ে গেছিলো, অর্থাৎ জোয়ারের পানি কিছুটা নেমে আসায় এই ধানগুলো কিন্তু আবার ভেসে উঠেছে। এবং কৃষক এই যে এখানে আইয়ুব আলী হাওলাদার, তার এই জমি প্রায় এখানে বেশ অনেক শতাংশ জমি রয়েছে এবং ধানি জমিতে তিনি বেশিরভাগ জমিরই ফসল হারিয়েছেন। এই পানি সরে যাওয়ার পরে এই জমিটিতে কিছুটা ধান অল্প হলেও বা জায়গায় জায়গায় কিছুটা রক্ষা পেয়েছে, সেগুলোই তিনি তার সঙ্গীদের নিয়ে কাটার চেষ্টা করছেন। এবং তিনি বলছেন যে বিষয়টা, তার যদি একটা হিসেবেই শুধু আইয়ুব আলী হাওলাদারের দেয়া যায়, তাহলে ধারণা করা যাবে যে এই অঞ্চলে কৃষকদের মানে কেমন ক্ষতি বা কী পরিমাণ ফসলের হানি হয়েছে বা ফসলের ক্ষতি হয়েছে। তার এই জমিতে তিনি বলেছিলেন যে পরিমাণ প্রায় 12% জমির হিসেব দিয়েছিলেন, তার অন্য জমিও রয়েছে। তে ওনার যে খরচ হয়েছে সেচ, সার, কীটনাশক, এই বাবদ যে খরচ হয়েছে, সেই খরচ যা হয়েছে তার যে শতাংশ, তাতে লাভ তো দূরের কথা, তিনি কতটা লস কতটা কম হয়, অর্থাৎ লোকসান কতটা কম হয়, সে নিয়ে এখন উনি দুশ্চিন্তায় রয়েছেন। তাহলে আইয়ুব আলী হাওলাদারের মতো অন্য কৃষকদেরও কিন্তু একই অবস্থা। পানি চলে যাওয়ার পরে যে ভেসে ওঠা ধান, সেগুলো কাটার চেষ্টা তারা করছেন এবং এটি হচ্ছে তাদের ফসলি জমির এই পরিস্থিতি। এবং তারা বলছেন যে এছাড়াও তাদের বাড়িঘর এবং অন্যান্য যে ফসল রয়েছে, বিশেষ করে সবজি, কাঁচা সবজি বা বিভিন্ন যে সবজি রয়েছে, সেই শাকসবজি, সেখানে আরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তাহলে বরগুনা, বামনা বা পাথরঘাটা এই অঞ্চলের মানুষের এই রিমাল যে ক্ষতচিহ্ন রেখে গেছে বা ক্ষতির যে ভবিষ্যৎ খতিয়ান, সেটি অনেক বড় দাগ ফেলবে তাদের জীবনে। ঘরবাড়ি হারানো ও ফসল নষ্ট হওয়া কৃষক সহ ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা আওয়ামী লীগ ও সরকার করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘূর্ণি দুর্গত বরগুনা ও পটুয়াখালী পরিদর্শন করে কলাপাড়ায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে এসব কথা জানান তিনি। সরকারের ধারাবাহিকতা থাকায় বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবেলায় সক্ষম বলেও জানান শেখ হাসিনা। পটুয়াখালী থেকে মুকসিমুল আহসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ। ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে লণ্ডভণ্ড উপকূলের ১৯ জেলার ৩৮ লাখ মানুষের জীবন এবং জীবিকা। ঘূর্ণিঝড় পরবর্তী দুর্যোগ কবলিত এসব এলাকা পরিদর্শনে হেলিকপ্টার যোগে পটুয়াখালী জেলার খেপুপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ততক্ষণে কলাপাড়ার সরকারি মোজাহারউদ্দিন ডিগ্রি কলেজ মাঠ পরিণত হয় জনসভায়। বক্তব্যের শুরুতেই ঘূর্ণিঝড় রিমেলের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। সেই সাথে রিমেলের ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান সরকার প্রধান। ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি, তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো, প্রশাসনের সঙ্গে বসবো, যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। আমাদের ভাগ্য ভালো যে ধান কাটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তরি তরকারি ফসল যেগুলি নষ্ট হয়েছে
কৃষক যাতে আবার সেগুলি বপন করতে পারে, তার জন্য বীজ সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব। নতুন উদ্যমে আবার যেন আপনারা চাষবাস করতে পারেন। যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি বলতে পারি। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারে আসার পর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, জনকল্যাণই তার সরকারের একমাত্র লক্ষ্য। বলেন, সরকারের ধারাবাহিকতা থাকায় দেশ উন্নয়ন এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এই অঞ্চলটার সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার এসেছে বলেই সেটা সম্ভব হয়েছে। এর আগে তো অনেকেই ছিল, কেউ তো এদিকে দৃষ্টি দেয়নি। এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, প্রতিনিয়ত জীবন যুদ্ধে লিপ্ত হয়। আজকে অন্তত বলতে পারি সেই প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য, সেই কাজটাই আমরা করে যাচ্ছি। এর আগে হেলিকপ্টারে পিরোজপুরের মঠবাড়িয়া এবং বরগুনার পাথরঘাটায় ঘূর্ণিঝড়ে দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘূর্ণিঝড় রিমেল যে ক্ষতি করেছে দক্ষিণ উপকূলের এই জনপদের মানুষের, সেই ক্ষত কাটিয়ে উঠে সেই ক্ষতি পুষিয়ে নিতে হয়তো অনেকটাই সময় লাগবে এখানকার মানুষের। তবে তারা বলছেন, বারবার বন্যা, ঝড়, খরা, জলোচ্ছ্বাসের সঙ্গে মোকাবেলা করা এই মানুষগুলোর জন্য সরকার প্রধানের এই সফর বাড়তি প্রেরণা হিসাবে কাজ করবে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, কলাপাড়া, পটুয়াখালী। দেশ দুর্বৃত্ত ও লুটেরাদের কবলে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, পরনির্ভরশীল করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় ক্ষমতাসীনরা। সরকার হটাতে লড়াই চলছে মন্তব্য করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব বলেন মির্জা ফখরুল। ইমরুল আহসানের রিপোর্ট। দলের প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকীর দিন তাকে স্মরণ করতে বিএনপি নেতাকর্মীদের ঢল শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। তাদের নিয়ে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। পরে তিনি অভিযোগ করেন, গণতন্ত্র নির্বাসনে পাঠিয়ে জোর করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। ক্ষমতাসীনরা একদলীয় শাসনের পথে এগুচ্ছে বলে অভিযোগ তার। বলেন, দেশে চলছে নৈরাজ্য। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। সরকারের প্রতি ক্ষুব্ধ সাধারণ মানুষ এমন দাবি করে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে পরিবর্তন আনা হবে। যুবক, তরুণ মানুষ, আবার বৃদ্ধ বনিতা, আজকে আমাদের অধিকার রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে সে আন্দোলনকে আরও বেগবান করব এবং আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ যে দানবীয় সরকার তাদেরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। এই হচ্ছে আমাদের আজকের দিনের শপথ। এদিকে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন জায়গায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে বিএনপি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ঈদে ঘরমুখী যাত্রীদের আবেগ কাজে লাগিয়ে বাড়তি ভাড়া আদায় বন্ধ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগের ৩ দিন ও পরের ৩ দিন পচনশীল পণ্য ছাড়া মহাসড়কে সব ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ করার পাশাপাশি ঈদের আগে ও পরে মোট ৭ দিন সড়ক মহাসড়কে চলমান নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। আরও জানাচ্ছেন মিজান রহমান। আসন্ন কুরবানির ঈদে ঘরমুখী মানুষের চলাচলে ভোগান্তি কমাতে রাজধানীর বনানী বিআরটিএ কার্যালয়ে নিজ মন্ত্রণালয় ও সারা দেশের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবছর ঝড় জলোচ্ছ্বাসে রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে ঈদের আগেই এসব মেরামতের নির্দেশ দেন তিনি। এছাড়া ঈদে বাড়তি ভাড়া আদায় বন্ধে নজরদারি বাড়ানোর কথা বলেন ওবায়দুল কাদের। তখন বাড়ি যেতেই হবে, ভাড়া অতিরিক্ত দাবি করলে হয়তো তার ভাড়াটা দিয়ে আর কোনো টাকাই থাকবে না, এমন অনেক মানুষ আছে। এখন জনগণের স্বার্থ, যাত্রীদের স্বার্থটা এখানে
মালিক নেতৃবৃন্দ আছেন, প্রতিনিধিগণ, আমি তাদের কাছে অনুরোধ করব এই ব্যাপারটা স্ট্রিক্টলি আপনারা একটু মনিটর করবেন যাতে ভাড়া অতিরিক্ত আদায় না হয়। যানজট কমাতে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অস্থায়ী পশুর হাট স্থাপন রোধ করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেন মন্ত্রী। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগের 3 দিন ও পরের 3 দিন পচনশীল পণ্য ছাড়া মহাসড়কে সব ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ করারও নির্দেশ দেন ওবায়দুল কাদের। নির্মীয়মান যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোর কাজ অন্তত 7 দিন বন্ধ রাখতে হবে। পচনশীল দ্রব্য, গার্মেন্টস, যেটা আমরা প্রতিবারই করে থাকি, এইসব গাড়ি, পণ্যবাহী গাড়িগুলো চলবে। অন্যান্য বারবাহী গাড়ি চলবে না। বাড়তি ট্রিপের আশায় ঈদ মৌসুমে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো মনিটরিং করে যথাযথ ব্যবস্থা নিতে হাইওয়ে পুলিশকেও নির্দেশ দেন ওবায়দুল কাদের। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালের কাজ ৯৭% শেষ হয়েছে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান। চলতি বছরের শেষে অথবা ২০২৫ সালের শুরুতে পুরোদমে চালু করা হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। আজ বিমানবন্দরের ৩য় টার্মিনালের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে বিমানমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। বিমান ওঠা নামার সুবিধার্থে ২য় রানওয়ে পরিকল্পনার কথাও জানান তিনি। তবে ঘনবসতির কারণে তা কঠিন বলেও মন্তব্য করেন মন্ত্রী। এ সময় জাপানের সহযোগিতায় লাগেজ হ্যান্ডেলিং জয়েন্ট ভেঞ্চারে করার কথা বলেন বিমান ও পর্যটন মন্ত্রী। আমরা ২য় রানওয়ের পরিকল্পনা করছি, সেই পরিকল্পনা চলছে। তবে সেই পরিকল্পনার যেহেতু ইতিমধ্যে আশেপাশে বিল্ডিং অনেক হয়ে গেছে, সুতরাং সেটা নিয়ে আমরাও চিন্তিত আছি কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করা যায়। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এয়ারপোর্টে জাপানের কোনো একটা লাগেজ হ্যান্ডলারের সঙ্গে আমাদের জয়েন্ট ভেঞ্চার হবে। রিমালের ক্ষয়ক্ষতি নিয়ে জানতে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে যাব। তিনি আছেন বরগুনার পাথরঘাটায়। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, পাথরঘাটায় রিমালের ক্ষয়ক্ষতি কেমন দেখছেন? পাথরঘাটা পেরিয়ে বাদুরতলা, তারপরে পদ্মা, এই এলাকায় আমরা এই মুহূর্তে আছি, যেই জায়গাটিতে আসলে রিমালের দিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই অঞ্চলের মানুষ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে এইখানে যে ক্ষতির চিহ্ন সেটা আছে, হয়তোবা সেই সময়ের সেই বর্ণনাগুলো আমরা এখানকার মানুষদের কাছে পাচ্ছি। কারণ প্রচণ্ড ঝড়, এই প্রমত্ত পদ্মা, আমার পেছনে যে পদ্মা নদী দেখছেন, এই পদ্মার জোয়ার সেই বাঁধ পেরিয়ে উপচে কিন্তু লোকালয়ে ঢুকে পড়েছিল এবং সেই ঢুকে পড়ার ক্ষতচিহ্নগুলো এখনও পাচ্ছে। আমরা এখানে আগেই জানিয়েছিলাম যে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে, লবণ পানি ঢুকেছে ফসলি জমিতে এবং এই আবাদি জমিগুলো কিন্তু নষ্ট হয়েছে, ধান নষ্ট হয়েছে, শাক সবজি বা অন্য ফসল রবি শস্য যেগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়েছে। আর এই অঞ্চলের মানুষ যেহেতু একটু সমুদ্রের কাছাকাছি এবং নদী নির্ভরতা রয়েছে, সেইখানে তাদের কিন্তু মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। যারা ঘের করেছিলেন, যাদের পুকুর জলাশয় রয়েছে, সেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। এইখানকার মানুষ যে কথাটি বলছেন সেটি হচ্ছে যে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ঘর বাড়ি মেরামতে তারা সহজ ঋণ চান, একটি বিষয়। ২ নম্বর বিষয়টি হচ্ছে যে তারা চান যে এইখানে আসলে এখনো ত্রাণের সামগ্রী পৌঁছে নেই এবং স্থানীয় যে প্রতিনিধিরা রয়েছেন, বিশেষ করে উপজেলা পর্যায়ে রয়েছেন, উপজেলা চেয়ারম্যান, সংসদ সদস্য এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আসলে কোনো পর্যায়ে থেকে তারা এখনো সাহায্য বা ত্রাণ বা সহযোগিতা পাননি। পাহাড়ি ঢল আর কয়েকদিনের অতিবৃষ্টিতে সিলেটের নিচু এলাকা প্লাবিত হয়েছে। বন্যা দেখা দিয়েছে অন্তত ৪ উপজেলায়। নৌকার সংকটে আশ্রয় কেন্দ্র বা উঁচু স্থানে যেতে পারছে না দুর্গতরা। উজানে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে এমন আশঙ্কা রয়েছে। সিলেট থেকে আরও জানাচ্ছেন সজল ছত্রী, ক্যামেরায় ছিলেন আনিস রহমান।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সপ্তাহ জুড়ে বৃষ্টি অব্যাহত আছে সিলেট অঞ্চলে, সাথে যোগ হয়েছে ভারতের আসাম মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল। দুয়ে মিলে প্লাবিত হয়েছে সিলেটের 4 উপজেলার নিম্নাঞ্চল। ডুবে গেছে গ্রামীণ সড়ক, আকস্মিক প্লাবনে দিশেহারা বন্যাক্রান্ত মানুষ। নৌকা আসিল গড়ে গড়ে, এখন যে ছোট ছোট নৌকাও কেউ বানায় না। নৌকা না থাকার কারণে মানুষ অসহায়ের মাঝে পড়ে আছে। গরু বাছুর যখন গাছে সড়ক ফুলও তুই আইছি, এখন বাচ্চা কাছে বাঁচতাম গিলা গিয়া উঠিছি স্কুলও উঠিয়াও জায়গা নাই। আশ্রয় পাইতে হইলে এখন নৌকা লাগবো, নৌকা ছাড়া উপায় নাই, নৌকা নাই। বেশ কয়েকটি এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নদীর তীর রক্ষা বাঁধ। সুরমা, কুশিয়ারা, সারিগোয়ান সহ সকল নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যা মোকাবেলায় সিলেটের 4 উপজেলায় শতাধিক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ভারতের আসাম ও মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত হওয়ায় সিলেট অঞ্চলে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা প্রায় নিয়মিত ঘটনা। তবে এবার যে সংকটটি তৈরি হয়েছে সেটি হচ্ছে বন্যাক্রান্ত মানুষের কাছে নৌকার যোগান না থাকায়। নৌকার অভাবে উঁচু স্থান বা আশ্রয়কেন্দ্রে যেতে পারছে না সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, উজানে বৃষ্টি অব্যাহত থাকলে আরও পরিস্থিতির অবনতি হতে পারে। সজল ছত্রী, এনটিভি নিউজ, জৈন্তাপুর, সিলেট। সাভারে সাংবাদিকদের উপর নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। সকালে সাভার প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধনে বক্তারা বিগত কয়েকদিনের পৃথক ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের উপর হামলা ও হুমকির নিন্দা জানান। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল সাকিব সহ গণমাধ্যম কর্মীরা। দেশ দুর্বৃত্ত ও লুটেরাদের কবলে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, পরনির্ভরশীল করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় ক্ষমতাসীনরা। আর দেশকে পরনির্ভরশীল করতেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল জিয়াউর রহমানকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। দলের প্রতিষ্ঠাতার 43তম শাহাদাত বার্ষিকীর দিন তাকে স্মরণ করতে বিএনপি নেতাকর্মীদের ঢল শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। তাদের নিয়ে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। পরে তিনি অভিযোগ করেন, গণতন্ত্র নির্বাসনে পাঠিয়ে জোর করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। ক্ষমতাসীনরা একদলীয় শাসনের পথে এগুচ্ছে বলেও অভিযোগ তার। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আরও বেগবান করব এবং আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ যে দানবীয় সরকার তাদেরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। এদিকে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন জায়গায় বিএনপি মহাসচিবের নেতৃত্বে দুস্থদের মাঝে খাবার বিতরণ করে বিএনপির নেতাকর্মীরা। সে সময় মির্জা ফখরুল বলেন, দেশে কৃষি এবং শিল্প বিপ্লবের সূচনা করেন জিয়াউর রহমান। অভিযোগ করেন, দেশকে পরনির্ভরশীল করতে তাকে হত্যা করা হয়। আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন ব্যক্তি শহীদ জিয়াউর রহমান রচনা করেছিলেন, একেবারে পরিকল্পিত বাংলাদেশকে সেবাদাসে পরিণত করবার জন্য এবং পরনির্ভরশীল একটা রাজ্যে পরিণত করবার জন্য সেদিন এই জাতীয়তাবাদী নেতাকে হত্যা করা হয়েছিল। শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। দেশে ব্যবসার পরিবেশের আরও অবনতি হয়েছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স MCCI প্রকাশিত বাংলাদেশ ক্লাইমেট ইন্ডেক্স 2023-24 এই তথ্য উঠে এসেছে। এবার ব্যবসা পরিবেশ সূচক 58.75, যা গেল অর্থ বছরে ছিল 61.95। কৃষি, নির্মাণ সহ বিভিন্ন খাতের ব্যবসায়ীদের উপর পরিচালিত জরিপের ওপর ভিত্তি করে MCCI এই সূচক প্রকাশ করেছে। এদিকে এখনও মূল্যস্ফীতির সংকট রয়ে গেছে স্বীকার করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আগামী জুলাই থেকে মূল্যস্ফীতি কমে আসবে।
দুপুরে রাজধানীর MCCI কার্যালয়ে বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ইন্ডেক্স 2023-24 উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈদেশিক বিনিয়োগ বাড়াতে যেসব ক্ষেত্রে সমস্যা রয়েছে তা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। ডলারটা স্ট্রং হলো, তাতে আমাদের রিজার্ভের উপরে, আমাদের টাকার উপরে প্রেশার পড়লো, আর সাথে সাথে আমাদের জিনিসের দাম, জ্বালানির পণ্যর দামটা বাড়লো, সারের দাম বাড়লো, গমের দাম বাড়লো, যে জিনিসগুলি আমরা আমদানি করতাম ওটা সব দামও বাড়লো। মূল্যস্ফীতিটা সমস্যা আছে, ইনফ্লেশন, সেটার জন্য কিন্তু আপনারা দেখতেছেন দ্যাট ইন্টারেস্ট রেটও বাড়ানো হচ্ছে, লিকুইডিটিটাকে স্কুইজ করা হচ্ছে সো দ্যাট আমাদের ইনফ্লেশনটা নিচে চলে আসে। এটাও আমি কিন্তু আশাবাদী যে ধরেন জুলাই থেকে আমাদের কিন্তু ইনফ্লেশন কমতে শুরু হবে ইনশাআল্লাহ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ 97% শেষ হয়েছে বলে জানিয়েছে বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান। চলতি বছরের শেষ অথবা 2025 সালের শুরুতে পুরোদমে চালু করা হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। আজ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে বিমানমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। বিমান ওঠানামায় সুবিধার্থে দ্বিতীয় রানওয়ের পরিকল্পনার কথাও জানান তিনি, তবে ঘনবসতির কারণে তা কঠিন বলেও মন্তব্য করেন মন্ত্রী। এ সময় জাপানের সহযোগিতায় লাগেজ হ্যান্ডেলিং জয়েন্ট ভেঞ্চারে করার কথা বলেন বিমান ও পর্যটন মন্ত্রী।